হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আমাদের আজকের গল্প বন্দি প্রজাপতি পর্ব 6, রাইটার স্মিতা শিকদার সামিয়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। এতক্ষণ অবাক হয়ে আলিয়া হাসানের কথা শুনছিল কলি, কারণ যে মানুষটা এখন বলছে বাড়ির বউ আর বাড়ির মেয়ে দুজনেই এক, সেই খানিকটা সময় আগে তার সাথে এমনভাবে আচরণ করছিল যেন সে আশ্রিতা পরিবারের। সে তো আর জানতো না এই শহরে মুখোশধারীদের বসবাস ভীষণ। এরা শুধু গিরগিটির মতো শুধুই রঙই বদলায় না, আচরণও বদলায়। তারা চলচ্চিত্র কিংবা নাটকে অভিনয় করে না, কিন্তু বাস্তব জীবনের অভিনয় চলচ্চিত্রের পটু অভিনেতাদের হার মানিয়ে ফেলার মতো। সে যাই হোক, শাশুড়ি মায়ের কথায় সবার জন্য রান্না করে হালকা নাস্তাগুলো নিয়ে আসে সে। ততক্ষণ সোসাইটির বাকি আন্টিগুলো এসে পড়েছে। সবাইকে সার্ভ করে পাশে দাঁড়াতে আলিয়া রহমান বলে ওঠেন, বৌমা, সব কাজ তো শেষ, তাহলে এখন তুমি যে রেস্ট নাও। আচ্ছা মা, বলে কলি সেখান থেকে চলে গেল। তারপর শুরু হলো সব মহিলাদের খোঁজ গল্প। গ্রামগঞ্জে মুরব্বীরা বলে থাকেন, নারীদের গল্পগুজবে নাকি আড্ডা কম, অপরের সমালোচনা বেশি থাকে। সকলের কথা জানা নেই, তবে কলির শাশুড়ি ও তার বান্ধবীরা বর্তমানে এই কাজেই ব্যস্ত। কথার মাঝে হঠাৎই মিসেস রওশন জিজ্ঞেস করে উঠলেন, বউ তো নিজেদের মতো সম্ভ্রান্ত এবং সম্পদশালী পরিবার থেকে এনেছেন। কাজও এখন দেখলাম ভালোই করছে, আবার আচার ব্যবহারও মাশাল্লাহ। তবে এটা কি লোক দেখানো ছিল না? সবসময় এমন? আলিয়া রহমান একটু মন খারাপ করার ভঙ্গিমায় আমতা আমতা করে বললেন, যদিও ঘরের কথা কাউকে বলা ঠিক না, তবে আপনারা তো আপন মানুষই, তাই বলতে বাধা নেই। মেয়ে তো দেখতে শুনতে ভালো এবং আচার আচরণও কোনো রকম ভালো, কারণ এখন তো আর আগেকার মতো নম্র সভ্র মেয়ে পাওয়া যাবে না। তবে কাজ তেমন একটা করে না। আসলে বড়লোকের মেয়ে কি আর তেমন কাজ পারে? আমিও আর কিছু বলি না। কি বলবো, যেমনই হোক আমার ছেলেরই তো বউ। আপনি আসলে অনেক ভালো মিসেস আলিয়া। তবে দেখেন, মেয়ে আবার আপনার ভালো মানুষের ফায়দা না নেয় যেন। কি হাবাগোবা নিরীহ চেহারা, কিন্তু কেমন চতুর, এমনি তো কাজ করে না আমাদের দেখে একদম। কলির ঘরের জগে পানি শেষ হয়ে যাওয়ায় তা নিতে ঘর থেকে বের হয়েছিল। সিঁড়িতে দাঁড়াতেই কথাগুলো কানে আসে তার। এবার সে অবাক নয়, স্তব্ধ হয়ে যায়। আনমনেই বলে ওঠে, কেউ এতটা নিখুঁত অভিনয় কী করে করতে পারে? আর এমন ডাহা মিথ্যেই বা কী করে বলতে পারে? ডাহা মিথ্যেই বা কী করে বলতে পারে? কাঁদতে কাঁদতে ছুটে চলে যায় নিজের ঘরে, বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। কাঁদবে নাই বা কেন? এসবের সাথে যে পূর্ব পরিচিত নয়, বরং খুব নতুন এই ধরনের কার্যকলাপ তার জন্য। হঠাৎই কানে ভেসে আসে নোটিফিকেশনে রিংস। ফোনটা হাতে নিতেই দেখে তার গল্পের পাঠকরা গল্পের পরবর্তী পর্বের জন্য বার্তা পাঠাচ্ছে। মুহূর্তেই কান্না মুছে লিখতে বসে পড়ে সে। মেম্বার সাহেবের মনটা আজকাল কেমন যেন আনচান করেন নিজের বড় মেয়ে মোমের জন্য। মেয়েটার সাথে কতই না দুর্ব্যবহার, অন্যায়, অত্যাচার করেছে সে। কয়েকদিন ধরে প্রিয়তমা মৃদুলকেও স্বপ্নে দেখেছে সে। প্রায়শই রাতের কল্পনায় এসে তার কাছে ভীষণ কান্নাকাটি শুধুমাত্র মেয়ের জন্য। বর্তমানে অন্ধকারাচ্ছন্ন ঘরে বসে হুমায়ুন আহমেদ মিসির আলী সমগ্রের একটি পড়ছে। হঠাৎই আপন মনেই ভেবে ওঠে, 10 বছর হয়ে গেল মেয়েটার বিয়ে। একবার দেখে আসা তো দূরে থাকুক, খোঁজখবরই নেয়নি কখনো। এতটা নিষ্ঠুর আমি কি করে হতে পারলাম নিজের সন্তানের উপর? না, আমি কাল পরশুর মাঝেই বের হব ঢাকার উদ্দেশ্যে। কিন্তু কি করে যাব ঠিকানাই তো জানি না, কারো কাছে থেকে জেনে নিব নে। তখনই নিজেকে প্রশ্ন করে উঠল, একজন শিক্ষিত লোক হয়ে কুসংস্কারে বিশ্বাস করেছিস তুই? ছোট্ট শিশুটাকে শুধু
পিতামাতার ভালোবাসা থেকেই নয়, প্রতিটা স্থান থেকে বঞ্চিত করেছিস। এখন কোন মুখে তার দুয়ারে দাঁড়াতে চাইছিস? তুই কি তার ক্ষমা পাওয়ার কিংবা তার বাবা হওয়ার যোগ্য? নিজের মনে প্রশ্ন নিজেই যেন বোকা হয়ে যায়। বড্ড অসহায় লাগছে আজ নিজেকে। মেম্বার সাহেবের, সে তো এই গ্রামের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। যদি অতীত পরিবর্তনের ক্ষমতাও থাকতো তার, নিজের ভাবনাতেই ব্যস্ত হয়ে পড়ে বই পড়া ছেড়ে। মোম রান্নাঘরে দুপুরে একটু করে রাখা থালা বাসন ধুচ্ছিল। তখনই কেউ একজন এসে বলে ওঠে, 10টা বছর তো এভাবে কাটালে আর কত? যতই বলো সারা জীবন এভাবে বন্দি প্রজাপতির মতো কাটানো যায় না। চলে যাও এখান থেকে। সেবা মুক্তি না দেখ, তুমি নিজেকে মুক্ত করো। জানো তো মোম দহনে নিঃশেষ হয়। কথাটায় মোম একটুও বিচলিত হলো না, বরং কাজ করতে করতেই তাচ্ছিল্য সুরে বলল, মোম দহনে নিঃশেষ হয় আর আগুনের তাপে গলে যায়। তবে যতটা কষ্ট না হয় তার নিঃশেষ হতে, তার চাইতে বেশি যন্ত্রণা তীব্র তাপে গলনে, ঠিক তোমার মা বোনের কথাগুলোর মতো। আর কি বললে বন্দি প্রজাপতি? সে কি আমি একাই, তুমি নও? এই যে পরিবারের মায়ার বেড়াজালে বন্দি তুমি, তাই তো সেখানে দাঁড়িয়ে চুপ করে তাদের অন্যায় দেখছিলে, প্রতিবাদ করতে পারোনি। কথাটায় চুপ হয়ে যায় দিনা। দিনা হলো পরিবারের সবচেয়ে ছোট কন্যা, তবে তার ভালো মন্দ বোঝার জ্ঞান বাকিদের থেকে অনেক গুণ ভালো। অবশ্য থাকলেই বা কি অন্যায়ের প্রতিবাদ সে কোনোবারই করতে পারে না। নিজের ভাইকে কখনো বলতে পারে না দোষটা ভাবির নয় মায়ের। ভয় হয় যদি তার বলা সত্য ভাই ও মায়ের মাঝে বিদ্যমান সম্পর্ককে তিক্ত করে দেয়। তাকে চুপ থাকতে দেখে মোম কাজ করাকালীনই বিদ্রুপাত্মক গলায় বলে, তুমি বরং পড়তে বসো, আমি তোমার কফি নিয়ে আসি। সেটা পান করতে করতেই রোজকার তামাশা দেখো। তোমার কাজ সেটুকুতেই সীমাবদ্ধ। দিয়া একদমই নিচু কণ্ঠে বলে, আরেকবার ভেবে দেখো ভাবি, তুমি ইচ্ছে করলে এই জীবন থেকে মুক্তি পেতে পারো। মুক্তি সে তো এক অকল্পনীয় স্বপ্ন আমার জন্য। আর কি বললে, চাইলেই চলে যেতে পারি? কোথায় যাব একা নারী? না আছে পড়ালেখা, না আছে একাকী চলার অভিজ্ঞতা বা গুণ। হয়তো মানুষের বাড়ি কিংবা গার্মেন্টস কাজ করে খেতে পারবো, তবে নিরাপত্তা? রাতের আঁধারে কেউ ঝাঁপিয়ে পড়লে কে রক্ষা করবে আমায়? যার যাওয়ার জায়গা নেই তার জন্য মুক্ত হওয়ার কথা ভাবাও পাপ। কেন তোমার বাবার বাড়ি? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।